ওয়েলকাম স্টুডেন্টস, লেসন প্ল্যানারের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে স্বাগত। এবং আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা শুরু করছি চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা এবং মহাবিদ্রোহ বিষয়। আমরা মহাবিদ্রোহের পরবর্তীকালে কি হলো, মানে মহাবিদ্রোহের গুরুত্বটা এবং চরিত্রটা তো জানলাম আগের চ্যাপ্টার, মানে আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি বলবো যে এই মহাবিদ্রোহে দুটো জিনিস, যে পরবর্তীকালে ভারতে কি হলো এবং মহাবিদ্রোহে বাঙালি ভদ্রলোক সমাজ বা বাঙালি এলিট শ্রেণী কি মনোভাব দেখিয়েছিল। ঠিক আছে, তো প্রথমে আসি একদম মহাবিদ্রোহের পরবর্তীকালে কি হলো। 1857 সালে যে বিদ্রোহ হয় তার জন্য 1957 সালে মহাবিদ্রোহের 100 বছর যে পালন করা হয়, সেখানে একটা ডকুমেন্টারি তৈরি হয় এবং ভারতের ডাক টিকিট বেরোয়। সেখানে কিন্তু এই বিদ্রোহকে, যেটা আমি আগের দিন বলেছি যে কি নাম দেওয়া হয়, সেখানে কিন্তু এই বিদ্রোহকে সিপাহী মিউটিনি বলা হয়, অর্থাৎ সিপাহী বিদ্রোহ বলা হয়েছে। মহাবিদ্রোহ বা ভারতের জাতীয়তা সংগ্রামী কিছু বলা হয়নি। এটা দিয়ে শুরু করলাম। এবার আসছি পরবর্তী অংশে, যে মহাবিদ্রোহের ইনস্ট্যান্ট পরেই কি হলো। মহাবিদ্রোহ প্রায় চলেছিল এই 1858 শুরুর কয়েকটা মাস অবধি। ঠিক আছে, তো তারপরেই এটা দমন করা সম্ভব হলো এবং কোম্পানির হাত থেকে, এখানেই সব থেকে বড় ইম্পর্টেন্ট, ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে তুলে নিলেন মহারানী ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া, এই সেই ভিক্টোরিয়া যার নামে ভিক্টোরিয়া মেমোরিয়াল জানো, সবাই চেনো, কলকাতায় রয়েছে। সেই মহারানী ভিক্টোরিয়া সম্মানে ওটা তৈরি করা হয়। ওটারও আলাদা ইতিহাস আছে, পরে কোনোদিনও বলবো হয়তো। তো এই ভিক্টোরিয়া মহারানী একটা ঘোষণা করলেন 1858 দোসরা আগস্ট। ঠিক আছে, যে ভারতবর্ষে আর কোম্পানির শাসন চলবে না, এখন থেকেই শাসনভারটা নিয়ে নিচ্ছে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ রাজ পরিবার, এবং তার একজন প্রতিনিধি হিসেবে ভারতবর্ষে থাকবেন ভাইসরয়, যার অর্থ রাজপ্রতিনিধি। ঠিক আছে, রাজপ্রতিনিধি। এবং এতে আরো কিছু বলা হয়, যেমন এক, ভারতের সত্যবিলোপ নীতি, যেটা নিয়ে আমি আগের দিন বললাম আগের ভিডিওতে, সেই সত্যবিলোপ নীতি আর প্রয়োগ হবে না এবং ভারতীয় রাজারা নিজেদের পরবর্তীকালের যে দত্তক পুত্র তাদেরকে নিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে, এখানে সমস্ত ব্যক্তিকে তাদের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে। এছাড়াও এখানে তারা বলেন যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে আর শাসন বিস্তার করবে না বা সাম্রাজ্য বিস্তার করবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে তারা বলে দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা আর মানে রাজ্য বিস্তার করব না এখানে। এবং তার সাথে এনফিল্ড রাইফেল, যেটা নিয়ে এত ঝামেলা, সেইটা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হলো ভারতবর্ষে। পরবর্তীকালে এনফিল্ড রাইফেলেরও অনেক সমস্যা দেখা দেয় এবং সেটা ব্রিটেনেও বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এই যে হলো না মহারানীর ঘোষণাপত্র, এর মাধ্যমে ভারতের শাসনভার এক ধাক্কায় কিন্তু ব্রিটিশরা নিজেদের হাতে তুলে নিল। এতদিন ছিল কোম্পানির শাসন, মানে কোম্পানি যাই করতো না কেন, কোম্পানি নিজেদেরকে সবকিছুতে রাখলেও কোম্পানি কিন্তু রাজাদের, হ্যাঁ এটা বলতে পারো যে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে তারা মানে বিভিন্ন রাজত্বে রাজ পরিবারের ভিতরে ঢুকে বিভিন্ন তাদের অভ্যন্তরীণ বিষয় ঢুকছে, কিন্তু হাতে কলমে কিন্তু তাদের এই ক্ষমতা ছিল না এতদিন। এখন সেইটা এসে গেল যে হ্যাঁ, এবার থেকে সব বিষয়ে ব্রিটিশরা ইন্টারফেয়ার করবে। কিন্তু তারা যদিও প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা মানে লোকাল রাজ্যগুলোর বা ছোট ছোট রাজ্যগুলোর ভিতরে ইন্টারফেয়ার করবো না, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেগুলো ভাওতা ছিল। এবং আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে মহারানীর ঘোষণাপত্র ভারতীয়দেরকে একটা বোকা বানানোর ছাড়া কিছু না, বা ভাওতা ছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো এইবার এই মহারানীর ঘোষণাপত্র হলো, ভারতের শাসনভার ব্রিটিশরা নিয়ে নিল এবং ভারতের বাহিনীতে বিভিন্ন ধরনের যে শ্রেণীবিভাগ সেগুলো আরো নতুনভাবে ঢেলে সাজানো হলো। প্রচুর ব্রিটিশ সৈন্য এখানে পাঠানো হলো এবং ভারতের নতুন কনস্টিটিউশন তৈরি হলো, বা যাকে বলে হচ্ছে আইন তৈরি হলো, ভারতের জন্য আলাদা নতুন আইন তৈরি হলো, সবকিছুই হলো। এবং ব্রিটিশ মহারানীর আসারও কথা ছিল ভারতে, তিনি আসেননি, সেটা আলাদা ব্যাপার, সিকিউরিটির পারপাসে, এত বড় দেশ তো বুঝতেই পারছো। তো এইবার আসবো যে এটা সম্পর্কে বাঙালি ভদ্রলোক বা এলিট শ্রেণী কি মনোভাব রেখেছিল। ঠিক আছে, মজার বিষয়, অফিসিয়াল মহাবিদ্যের উদ্বোধন বা সূচনা আমাদের এই পশ্চিমবঙ্গ, মানে তখন তো পশ্চিম না, বাংলার বহরমপুর, ব্যারাকপুর এইসব জায়গায় হচ্ছে।
অথচ তোমরা দেখো যে এই মহারানী, এই মহারানী বলছি, এই বাঙালি এলিট শ্রেণী তখন কিন্তু বাঙালি ওই যে সেই বললাম না আগের চ্যাপ্টার মানে সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে তোমাদের নবজাগরণ হচ্ছে, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন পত্রপত্রিকা তখন ছাপা শুরু হয়েছে এবং বাঙালিরা তখন শিক্ষা মানে মডার্ন শিক্ষা, পশ্চিমী শিক্ষায় অংশগ্রহণ করছে। তো সেই সমাজ, যে সমাজ নীল বিদ্রোহকে পরবর্তীকালে সমর্থন করবে, এই মহাবিদ্রোহকে, সিপাহী বিদ্রোহকে সমর্থন করেনি। তাদের যৌক্তিকতা কিন্তু ছিল এবং তাদের একটা এখানে তোমাদের বইতে নেই, আমি বলছি যদিও একটু ডিবেটেবল বা এবং তা বলতে হয় যে তারা মানে বিশেষ করে এই বাঙালি ভদ্রলোক সমাজটা ছিল উচ্চ হিন্দু ব্রাহ্মণ সমাজ এবং তারা এই ব্রিটিশ শাসনে মনে করছিল যে আমরা মুঘল বা ইসলামী শাসনের তুলনায় অনেক বেশি সুখে আছি, ঠিক আছে, কারণ তারা টাকা পাচ্ছিল অপেক্ষাকৃত বেশি এবং তারা মনে করছিল যে এই মহাবিদ্রোহকে সমর্থন জানানো মানে ব্রিটিশ শাসনের অবসান এবং আবার সেই মুঘল শাসনের সূচনা, যেটা তাদের পক্ষে এবং তাদের কাজকর্মের প্রতি একটা বাধা হয়ে দাঁড়াবে। এবং তারা পশ্চিমী শিক্ষায় এতটাই মানে মগ্ন হচ্ছিল যে তারা আর পুরনো শিক্ষায় ফিরে যেতে চাইছিল না, ঠিক আছে। তো যাই হোক, এইখানে বলতে হয় যে সেই সমাজ এলিট শ্রেণী এই সিপাহী বিদ্রোহকে একদমই সমর্থন জানায়নি। সংবাদ প্রভাকর, বেঙ্গল স্পেকটেটর, সংবাদ ভাস্কর, হিন্দু প্যাট্রিয়ট, এত বড় বড় পত্রিকাগুলো এই বিদ্রোহের প্রবল বিরোধিতা করে, লেখালেখি শুরু করে, প্রবল বিরোধিতা, ঠিক আছে। এবং এমনকি লেখেন যে ব্রিটিশ সরকারের জয় হোক, ঔপনিবেশিক শাসনের জয় হোক, এই ধরনের কথা পর্যন্ত এই সমস্ত পত্রিকাগুলো ছাপা হয়েছে। পরবর্তীকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও তার উপন্যাস লেখার সময় এই বিদ্রোহকে একটা মানে মানে নিচু চোখেই দেখিয়েছেন এবং তিনি লিখেছেন যে ব্রিটিশ রানীর কাছে আমাদের দেশকে তুলে দিয়ে আমরা দেশের ভালো করছি, তিনি লিখছেন। সেই বঙ্কিমচন্দ্র কিন্তু আবার সন্ন্যাসী ফকির বিদ্রোহের সমর্থনে আনন্দমঠ লিখছে। তাহলে বুঝতে হবে যে এই সিপাহী বিদ্রোহ একেবারেই ছাপ ফেলেনি বাঙালির মনে। আমরা যে হুতম প্যাঁচার নকশা বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, সেখানেও কিন্তু এই সিপাহী বিদ্রোহে বাঙালিদের মানে এরিট সেরির না কুচু ভাবটাকে দেখানো হয়েছে এবং দেখানো হয়েছে যে তারা কিভাবে মানে গ্রাউন্ড স্তরের মানুষের দুঃখটা না বুঝে, কারণ সিপাহী বিদ্রোহে কিন্তু শুধু সিপাহী না, প্রচুর সাধারণ মানুষ যোগ দিয়েছিল, প্রচুর সাধারণ মানুষ, ঠিক আছে। এবং এবং এই এলিট শ্রেণী যোগ না দেওয়ায় বাংলায় কিন্তু এই সিপাহী বিদ্রোহ স্তীমিত হয়ে গেছিল। কারণ প্রথমত বাংলায় সেই সময় শক্তিশালী শাসক ছিল না, শক্তিশালী নেতৃত্ব ছিল না এবং যাদের ক্ষমতা ছিল এটা করার, বাঙালি মানুষকে বোঝানোর, তারাই এটার বিরোধিতা করে। যদিও এই ক্ষেত্রে সমাচার সুধাবর্ষণ বলে একটি পত্রিকা, অতটা বিখ্যাত নয়, সমাচার সুধাবর্ষণ পত্রিকা এই বিদ্রোহকে সমর্থন করে জনগণের বিদ্রোহ বলে ঘোষণা করেন। তার জন্য এদেরকে সুপ্রিম কোর্ট অব্দি যেতে হয় এইটা লেখার জন্য, ঠিক আছে। তো বাঙালি উচ্চ শ্রেণী বা উচ্চ বংশরা এটাকে মানে কেন করলো না আমরা জানলাম। কেন করলো না, যে তারা মনে করছিল যে বাংলায় যে নবজাগরণের জোয়ার এসছে, মুঘল সাম্রাজ্য পুনরায় ফিরে এলে, যেখানে সিপাহীরা সব থেকে প্রথম ভুলটা করেছিল যে তারা প্রথমেই তোমার হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে নিজেদের রাজা বলে ঘোষণা করেছিল। তো সেইখানেই সমস্যাটা তৈরি হয়েছিল যে এরা মনে করছে যে ভারতের শাসক যদি আবার মুঘলরা হয়ে যায় তাহলে তাদের আর এগোনো সম্ভব হবে না এবং ব্রিটিশ সরকার যদি চলে যায় ভারতের আধুনিকীকরণ হবে না। কারণ তারা সত্যি সেটা দেখছে, ভারতের প্রায় 500 বছর মুঘল শাসনে সেইভাবে আধুনিকীকরণ কিচ্ছু হয়নি। বাবর যে বন্দুক নিয়ে এসেছিল ভারতবর্ষে, যে কামান নিয়ে এসেছিল, সেটারই নতুন মডেল না, সেই মডেলেই ঔরঙ্গজেব যুদ্ধ করে গেছে, ঠিক আছে। তো আমি এটা বললাম গল্প করে জাস্ট, যে সেই মডেলেই তোমার যুদ্ধ করে গেছে। ব্রিটিশরা আসার পর রেল ইঞ্জিন আসছে, ব্রিটিশ আসার পরে অত্যাধুনিক বাড়ি, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থা আসছে, তাদের কাছে একটা নতুন জিনিস খুলে যাচ্ছে। সেই জন্য কলকাতা একেবারেই এই বিদ্রোহকে সমর্থন করেনি। গ্রাম বাংলাতেও সেইভাবে না করলেও উত্তরবঙ্গের কিছু কিছু অংশ এবং মুর্শিদাবাদ, এটা মনে রাখতে হবে, মুসলিম অধ্যুষিত অঞ্চল বাংলায় যে কটা জায়গা ছিল সেখানে তারা কিছুটা হলেও এই বিদ্রোহের সমর্থন জানিয়েছিল বলে জানা যায়, ঠিক আছে। এবং তাহলে আজকের ভিডিও থেকে আমরা যেটা জানলাম যে এই মহারানীর ঘোষণাপত্র অর্থাৎ সিপাহী বিদ্রোহের প্রভাবে ভারতবর্ষের ইতিহাসে যে জিনিসটা সব থেকে বড় হয়েছিল, যে সমগ্র ভারতকে ব্রিটিশ সরকার নিজেদের দখলে নিয়ে নিয়েছিল, ঠিক আছে। যদিও তারা এইটাকে, এবং এখানে একটা শর্ট কোশ্চেন আছে যে এই ভাওতা কাকে বলা হয়, মহারানীর ঘোষণাপত্রকে, ঠিক আছে। এবং ভাইসরয় কি ছিল, লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় হয়ে আসেন। তো
আমরা এইগুলো জানলাম যে হচ্ছে, এবং কোথায় কোথায় হয়েছিল এই সমস্ত জায়গার। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের মজায় বলে রাখি, লখনৌ, এই যে লখনৌয়ের নবাব, সেই লখনৌয়ের নবাবকে সিপাহী বিদ্রোহের পরে কলকাতায় নিয়ে আসে। একটা মজার পয়েন্ট তোমাদের বলছি, এবং এই লখনৌয়ের নবাবের হাত ধরেই কিন্তু তোমাদের সবার প্রিয়, আমারও প্রিয় বিরিয়ানি এই কলকাতায় আসে। তার আগে কিন্তু বাংলার মানুষ বিরিয়ানি খেতে জানতো না। ঠিক আছে, একটা জিনিস ব্যাপার হলো, অযোধ্যা, লখনৌ এই সমস্ত জায়গার নবাবিগুলো নষ্ট হয়ে যায়, ব্রিটিশ কোম্পানি সম্পূর্ণভাবে নিয়ে নেয়। ঝাঁসি, পাটনা এই জায়গাগুলো ব্রিটিশদের অধীনে শক্ত ঘাঁটি হয়ে ওঠে, এবং তারা পরবর্তী চিন্তা ভাবনা করতে থাকে, এবং এরপরে বিভিন্ন জিনিসগুলো আছে, পরের চ্যাপ্টার গুলো আমরা দেখবো যে সংঘবদ্ধতার গোড়ার কথা আরো আরো বিভিন্ন আছে। এই পত্রিকাগুলোই কিরকম তোমরা দেখো, এই পত্রিকাগুলোই এই মহাবিদ্রোহকে এতটা বাধা দিল, এবং এই পত্রিকাগুলোই পরবর্তীকালে বিভিন্ন যে রাজনৈতিক নেতৃত্ব হবে, কংগ্রেস গড়ে উঠবে, সেগুলোতে একদম দুহাত তুলে সমর্থন জানাবে। একটা জিনিস মনে রাখা দরকার, তোমাদেরকে বলে রাখি, দুটো ভিডিও মানে আগের ভিডিও আর আজকের ভিডিওটা যেহেতু তোমাদের 4.1 এর মধ্যেই অংশ, তো সেই দুটোর মধ্যে একটা লিঙ্ক করে বলবো যে মহাবিদ্রোহ যদি সফল হতো, ঠিক আছে, প্রায় সফলই হয়ে গেছিল কিন্তু, ঠিক আছে, কেন ব্যর্থ হলো এটার কারণ খুব মানে স্পেসিফিক্যালি বলা সম্ভব না, কারণ যোগ্য নেতৃত্বের অভাব হলেও এত হিউজ পরিমাণ মানুষও কি করে যে শেষ সময় হেরে গেল সেটা বলা যায় না। কিন্তু যদি এই মহাবিদ্রোহ সফল হতো, তাহলে কিন্তু এই মাত্র 1.5 মাসের যে স্বাধীনতা সংগ্রামটা আমাদেরকে 200 বছর করতে হয়েছিল, সেটা হয়তো ওই 100 বছর প্লাস ওই 1 বছর, মানে 101 বছরের মধ্যেই আমাদের শেষ হয়ে যেত, এবং 1 বছরের ধাক্কাতেই ব্রিটিশ সরকার পালিয়ে চলে যেত, এবং এই বাধার পরে তারা ফিরে তাকানোর সাহস করতো না। ঠিক আছে, যাই হোক, তোমাদের এই মহাবিদ্রোহটা বোঝালাম, যদি বুঝতে কোনো অসুবিধা হয়, কারণ মহাবিদ্রোহ খুব বড় একটা ভার্স বিষয়, এর আলাদা আলাদা পোর্শন নিয়ে আলাদা আলাদা ভিডিও করা যায়, কিন্তু যেহেতু তোমরা ক্লাস 10-এ পড়ো, এত আলাদা আলাদা করে বোঝালে তোমরাও বুঝতে পারবে না, পরীক্ষার হলে ভুলভাল লিখবে, শেষ করতে পারবে না। তো সেই জন্য আমি অত কিছু ডিটেলসে যাইনি। তো হয়তো তোমাদের কিছু কিছু জায়গা হয়তো খারাপ মানে কম বুঝতে পারো, বা আমি ছুঁয়ে গেছি যা, সেই জিনিসগুলো যদি তোমরা আইডেন্টিফাই করে আমাকে জানাও কমেন্টে, আমি সেইগুলো সম্পর্কে হয় তোমাদেরকে, তোমাদের যে গ্রুপ আছে সেখানে বলে দেবো, বুঝিয়ে দেবো, বা কোনো একটা ভিডিওতে আমি সেইটা নিয়ে পরবর্তীকালে বুঝিয়ে দেবো, যদি আমি মনে করি যে সেইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি ইম্পর্টেন্ট না হয় তাহলে কিন্তু আমি এখন ওই সমস্ত ভিডিও করবো না। যাই হোক, থ্যাংক ইউ, ভালো থেকো।